তাহলে প্রথমটা ধরো ট্রুথ টেবিল 1, লিখে রাখলাম এটা হলো ট্রুথ টেবিল 1 বা সত্যক সারণী 1, এইভাবে লেখা থাকে উদ্দীপকে। সত্যক সারণী 2, প্রথম প্রশ্নটা এরকম ছিল, এটা একটা বোর্ডের প্রশ্ন, যে উদ্দীপকের সত্যক সারণী 1 বা ট্রুথ টেবিল 1 কোন লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো। প্রশ্নটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছো যে প্রশ্নটা কি চেয়েছে? এখানে ইনপুট আর আউটপুটটা দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলা নাই যে সত্যক সারণী 1টা কোন লজিক গেটের ট্রুথ টেবিল। আমাদেরকে এটা ইকুয়েশন বের করে প্রমাণ করতে হবে, ফাইনালি কমেন্টস করতে হবে যেটা আসলে কোন লজিক গেটের সত্যক সারণী। 3 মার্কের একটা প্রশ্ন। তাহলে চলো আমরা গয়ের প্রশ্নটা আগে সলভ করে নিই। তাহলে আউটপুট বের করার দুটা নিয়ম ছিল, আমরা একটা শিখাইছিলাম। ফার্স্ট কাজটা কি ছিল, কে বলতে পারবা? ইকুয়েশন বের করার জন্য ট্রুথ টেবিল থেকে কোন ভ্যালুগুলো আগে মার্ক করতে হয়? 1 ওয়ান গুলো মার্ক করতে হয়, করলাম। এবার প্রথম ওয়ানের সাপেক্ষে আমরা দেখব ইনপুট ভ্যালুগুলো কি আছে। প্রথম ওয়ানে গেলাম, তার ইনপুট ভ্যালু দেখতেছি পি এর ভ্যালুও 0, কি এর ভ্যালুও 0। তাহলে কি লিখতে হয়? পি এর উপরেও বার, কি এর উপরেও বার। যেই চলকগুলোর মান 0 তার মাথার উপরে বার। প্রথম পদ কমপ্লিট হলে মাঝখানে প্লাস। আশা করা যায় সবাই বুঝতেছে। এবার আসো, দ্বিতীয় ওয়ান যখন আমরা নিব, তখন তার ইনপুট ভ্যালুগুলো কি দেওয়া আছে? 0, 1। তাহলে পি এর মাথার উপরে বার হবে, কিউটা যা আছে তাই থাকবে। 1 হলে ওই চলকের মান কোনো পরিবর্তন হবে না, মানে কিউ যেভাবে আছে সেভাবে। 0 হইলে মাথার উপরে বার। এবার পরের ওয়ানে আসলাম, পি এর ভ্যালু 1, তাহলে পিটা ফিক্সড। কি এর ভ্যালু 0, তাহলে কি এর মাথার উপরে বার। দেখো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? মনে হয় এটা সমস্যা থাকার কথা না, প্রতিটা ক্লাসে এটা ভালোভাবে পড়ানো হয়েছে। আচ্ছা, এবার এটা দেখেই কি আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে মানে কোন ধরনের লজিক গেটের ইকুয়েশন? এটা দেখে তো বোঝা যাবে না, সরল করতে হবে। তাহলে বলো, প্রথম দুইটা পদ থেকে কি কমন যায়? পি বার কমন যায়, তাই না? তাহলে এখান থেকে থাকে হচ্ছে কিউ বার প্লাস কিউ, কিউ বার প্লাস কিউ থাকে এখানে। সরল করার নিয়মটা আবার একটু মনে করে দিই। যে কোনো দুইটা পদের ভিতরে কমন পার্ট খুঁজবো, কমন নেওয়ার পরে দেখবো কোনো সূত্র আছে কিনা। যদি দেখি সূত্র নাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ওই দুটা পদ, যেই দুটা পদের ভিতরে কমন নিয়েছে ওটা বাদে ভিন্ন দুইটা পদের ভিতরে কমন পার্ট খুঁজতে হবে। আচ্ছা, তাহলে এটার মান কি সবাই বলো তো? কিউ আর প্লাস কিউ, 1 তাহলে 1। 1 তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে পি বার থাকলো, আর এইখানে থাকলো হচ্ছে পি কিউ বার। কে বলতে পারবা যে এই দুটা পদের ভিতরে কোন উপপাদ্য অ্যাপ্লাই হবে? অনেকবার পড়াইছিলাম এবং বলেও দিছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনটা অ্যাপ্লাই হবে? ডিমর্গান। ডিমর্গান না রে বাবা, এখানে অ্যাপ্লাই হবে প্রথমত হলো বিভাজন উপপাদ্য। সরি। যেমন এই যে পি বারের অপোজিটটা কি এখানে অবস্থান করতেছে, তাহলে বিভাজনও হবে, মানে ডিমর্গানও হবে, পরের লাইনে হবে। তাহলে পি বার প্লাস পি, পি বার প্লাস পি, মূল সূত্রটা কি ছিল? এ প্লাস বিসি, পি বার প্লাস কিউ বার, পি বার প্লাস কিউ বার। ওকে, তাহলে প্রথমে কি হলো? প্রথমে পি বার প্লাস পি, ওইটা তো 1 হয়ে যাবে, সো এটা আর লিখলাম না, ওয়ানটা লেখার দরকার নাই। তাহলে পি বার প্লাস কিউ বার। সবাই একটু ভালোভাবে দেখো তো, আমি শিখাইছিলাম যে এই লাইনটাই কি আমাদের শেষ নাকি আরেকটু করা উচিত? স্যার আরেকটু করা উচিত। কেমনে বুঝবো? বোঝার উপায় হলো, আমরা বলছিলাম যদি ফাইনাল সরলের মান কখনো আলাদা আলাদা বার থাকে, আবার বলতেছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ফাইনাল লাইন মানে তোমার সরল করা শেষ, ফাইনাল লাইনে যদি যে দেখো যে বারগুলো আলাদা আলাদা অবস্থায় আছে, তাহলে প্রথম কাজ হলো এটাকে একসাথে করে ফেলবা। দেন
যেই পদগুলো থাকবে তাদের চিহ্ন মাঝখানে যা থাকবে সেটা চেঞ্জ হবে। যেমন প্লাস আছে তাহলে এখানে গুণ হবে। কেন এই লাইনটা করতে হয়? যদি এই লাইন ডিমর্গানস ল অ্যাপ্লাই করে না করি তাহলে উপরের লাইনে খেয়াল করে দেখো, বার আছে দুইটা, প্লাস আছে একটা, তাহলে অপারেশন টোটাল আছে তিনটা। আর নিচের লাইনে খেয়াল করে দেখো, লজিক্যাল এন্ড দ্যাট মিন্স গুণ আছে একটা, বার আছে একটা, তাহলে অপারেশন কম কোথায়? ডেফিনেটলি নিচের লাইনে, তাহলে এই পর্যন্ত করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো, লাস্ট লাইনে দুইটা অপারেশন আছে, একটা আছে গুণ দ্যাট মিন্স এন্ড, মাথার উপরে বার আছে তার মানে এখানে নট আছে। তাহলে এখন বলো তো, এন্ড এবং নট মিলে কোন লজিক গেট হয়? নেন। এক্সর। তাহলে এই এন্ড আর নট মিলে এক্সর হবে পরেরটা। ও যেটা বলছে হয়তো পরেরটা করতেছে কিনা আমি জানি না, পরেরটা এক্সর হবে। এটা হলো ন্যান্ড, এটা হলো ন্যান্ড। তাহলে এই যে ফাইনালি যে লাইনটা আসলো, যদি বলে দাও যে উদ্দীপকের সত্যক সারণী ন্যান্ড গেট নির্দেশ করে তাহলেই এনাফ। তবে কিছু কিছু স্যার ম্যাডামরা প্রিফার করে যে ন্যান্ড বলার পরে যদি আরেকটু থিওরি লিখে দাও। থিওরিটা কি লিখবা? বলবা যে ন্যান্ড গেট এন্ড এবং নট মিলে তৈরি, ন্যান্ড গেটটা এন্ড গেটের বিপরীত কাজ করে। আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে সবগুলো ওয়ান হইলে ওয়ান হয়, অন্যথায় জিরো হতো। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো ওয়ান হইলেই আউটপুটটা জিরো হবে, অন্যথায় ওয়ান হবে। এটুকু কথা লিখে দিলেই হবে, এই ট্রুথ টেবিল দেখে দেখে বলবা তাহলেই হবে। যে আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো লজিক ওয়ান হইলে আউটপুট জিরো হয়, অন্যথায় ওয়ান হয়। অন্যথায় বলতে আর বলার দরকার নাই যে বাকি ঘটনাগুলো কি কি। অন্যথায় বলে নিলেই ওর মধ্যেই সব পড়ে যাবে, যে সব যদি ওয়ান হয় জিরো হয়, অন্যথায় ওয়ান হয় মানে কি, একটা যদি জিরো থাকে তাহলে আউটপুট ওয়ান হবে। আচ্ছা, সবাইকে এটা বুঝেছো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এটা গ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন সলভ করতে গেলে এবার আমাদের আরেকটা জিনিস লাগবে। তার আগে আমরা দ্বিতীয় ট্রুথ টেবিলটা একটু প্রুভ করে নিই যে এখান থেকে কি আসে। চলো, তাহলে এটা আমরা একটু সাইডে লিখে রাখলাম যে এই ট্রুথ টেবিলটা ছিল হচ্ছে ন্যান্ড গেট, এটা ছিল ন্যান্ড গেট। এবার এটাতে আসো, সবগুলো ওয়ান মার্ক করলাম। তাহলে এখান থেকে সমীকরণ কি আসতেছে? পি বার কিউ, পি বার কিউ। এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, ইভেন আমাদের কলেজের টেস্ট পরীক্ষায়, এবার না এর আগে আসছিল। পি কিউ বার, বলতো এটা কোন লজিক গেটের সমীকরণ? সবাই তো চিনতে পারার কথা এক বাক্যে। কিসের সমীকরণ এটা? এক্সঅর গেট না? পি বার কিউ প্লাস পি কিউ বার, এগুলো সূত্রের মতো মনে রাখতে হবে। এটা এক্সঅর গেট, এটা এক্সঅর গেট। তাহলে প্রথমটা কোন গেট ছিল? প্রথম ট্রুথ টেবিল এই যে লেখা আছে ন্যান্ড গেট। এবার একটু সবাই ঘ নাম্বার প্রশ্নটা শোনো, তাহলেই বুঝতে পারবা। একটু কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, শোনো ভালো করে। উদ্দীপকের সত্যক সারণী ওয়ানের নির্ণীত গেট দ্বারা, একটু সোজা বাংলায় যদি বলি, উদ্দীপকের সত্যক সারণী ওয়ান থেকে নির্ণয় করে যে লজিক গেট পাওয়া গেছে। আচ্ছা, তাহলে উদ্দীপকের সত্যক সারণী ওয়ান থেকে নির্ণীত গেট দ্বারা সত্যক সারণী টু এর নির্ণীত গেট বাস্তবায়ন সম্ভব কিনা। মানে প্রশ্নটা তাহলে দাঁড়ালোটা কি? প্রথম সত্যক সারণী যে লজিক গেট নির্দেশ করে সেটা দ্বারা কি সত্যক সারণী টু থেকে নির্ণয়কৃত লজিক গেট বাস্তবায়ন সম্ভব কিনা। তাহলে আমরা কিন্তু বের করে অলরেডি নিয়েছি যে প্রথমটা হলো ন্যান্ড গেট, আর পরেরটা কি? এক্সঅর গেট। তাহলে ফাইনাল প্রশ্নটা মূলত চেয়েছে ন্যান্ড দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন। সবাই কি বুঝেছো না বুঝো নাই? বুঝতে পারছো না পারো নাই বলো? এটা কি আর আমার করে দিতে হবে? এটা ক্লাসে অনেকবার পড়ানো হয়েছে। ন্যান্ড দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন। সবাই বুঝেছো কিনা বলো? ভালোভাবে একটু অবজার্ভ করো। স্যার প্রশ্নটা আরেকবার বলেন।
একটা কল আসছিল জরুরি, দেখো এটা কি সবাই বুঝেছো? এটা শেষ। এখন এই টাইপের প্রশ্ন যদি চেঞ্জ হয়, এই টাইপের কোশ্চেন যদি চেঞ্জ হয়, চেঞ্জটা কোথায় হয় দেখো। ধরো এখানে ভ্যালুগুলো, এই এটা বাদ দাও, আমি আরেকটা কলাম দিচ্ছি এখানে। এই টাইপের আসছে এক্সামে, এইখানে আসছে হচ্ছে 1, এগুলো হচ্ছে সব 0। হ্যাঁ, এটা ফিক্সড, এটা ফিক্সড রাখলাম, এটা ফিক্সড রাখলাম, তাহলে আমরা কিন্তু এটা নির্ণয় করে ফেলছি, এটা এক্সঅর গেট। এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে ন্যান্ড দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন ক্লাসে ডাইরেক্ট পড়ানো হয়েছিল, এটা বেশি বেশি ভাবে পড়বা। সরাসরি পরীক্ষায় কখনো জেনারেলি আসে না যে ন্যান্ড দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করো। আচ্ছা, তাহলে বলো এখান থেকে যদি সমীকরণ নির্ণয় করি, এবার তো এগুলো 0 হয়ে গেছে, কিন্তু ভালোভাবে দেখো এগুলো কিন্তু এখন 0, সব 0, নিচের সবগুলো 0। তাহলে 1 কয়টা আছে? 1 আছে একটা। তাহলে এখান থেকে সমীকরণটা বের করতে হবে। তাহলে আর থেকে এখন সমীকরণটা আসলো কি? দুটাই 0 0। পি তাহলে পি এর উপরেও বার, কি এর উপরেও বার। আর কোনো 1 নাই, তাহলে একটাই পদ হবে। তাহলে কি বলছিলাম বলো তো? সরলের মান যদি ফাইনালি আলাদা আলাদা বার আসে, কি করতে বলছিলাম? আলাদা আলাদা বার আসলে কি করতে বলছি বলো? আর একসাথে দিয়ে একসাথে দিব বার। হ্যাঁ, তাহলে এদের মাঝখানে কি আছে? গুণ আছে, তাহলে এটা আমরা প্লাস করে দিতে হবে। প্লাস তা- কিউ। তাহলে এখন বলো তো, এই ইকুয়েশনটাতে অর গেট আছে, দ্যাট মিন্স প্লাস আছে, মাথার উপরে একটা নট আছে। তাহলে অর প্লাস নট মিলে কোন লজিক গেট হয়? নর। নর। তাহলে পরীক্ষায় এইভাবেও চাইতে পারে যে উদ্দীপকের সত্যক সারণী 1 এর নির্ণয়কৃত লজিক গেট দ্বারা সত্যক সারণী 2 এর গেট বাস্তবায়ন সম্ভব কিনা। তাহলে সত্যক সারণী 2 এর গেটটা কি? এক্সঅর গেট। তাহলে নর দিয়ে এক্সঅর গেট। পরীক্ষায় সরাসরি বলা জেনারেলি থাকে না ডিরেক্টলি যে ন্যান্ড দিয়ে এক্সঅর বা এক্সনর, এরকম বলা থাকে না। তবে তোমাদের আমি একটা বুদ্ধি শিখাই দিই, মানে সহজে চিন্তা করার জন্য। যদি কখনো বলে যে সত্যক সারণী 1 এর নির্ণয়কৃত গেট দ্বারা কোনো একটা ফাংশন বা ট্রুথ টেবিলের গেট বাস্তবায়ন সম্ভব কিনা, তাহলে ধরে নিবা অবশ্যই এটা ন্যান্ড অথবা নর গেটের মান আসবে। কারণ ন্যান্ড আর নর ছাড়া আর কোনো গেট সার্বজনীন আছে? তাহলে এখান থেকে একটা কমন সেন্স খাটাইতে হবে যে এইটা দিয়ে বাস্তবায়ন করতে বলছে মানে ডেফিনেটলি এটা ন্যান্ড অথবা নর হবে। কারণ ন্যান্ড অথবা নর ছাড়া নির্ণয়কৃত লজিক গেট দ্বারা অন্য যে কোনো লজিক গেট বা বুলিয়ান ফাংশন বাস্তবায়ন করা সম্ভব না। আচ্ছা, এবার ধরো পরীক্ষায় এখানে চেঞ্জটা করলো, ধরো এগুলো 0 করে দিল, আর এই ভ্যালুটা, এই ভ্যালুটা ধরো 1 দিয়ে দিল, এই ভ্যালুটাও কেটে 1 দিয়ে দিল। তাহলে আমি কি বললাম? মাঝখানের দুইটা 0, বাকি দুইটা 1। এটা ধরো যা আছে এটাই থাকলো। তাহলে এটা আমরা জানি এটা ন্যান্ড গেট ফরম্যাটে আছে, একটু আগে করলাম। তাহলে এবার 1টা এখানে পেয়েছো, তাহলে এই ইনপুট সমীকরণ বের করতে হবে, এই ইনপুট সমীকরণটা বের করতে হবে। তাহলে এখান থেকে আসবে কি কি? এখান থেকে আসবে পি বার, এখান থেকে আসবে কিউ বার, প্লাস এখান থেকে আসবে পি কিউ। পি কিউ, বলো তো এটা কোন লজিক গেটের ইকুয়েশন মনে পড়তেছে? এক্স নর। এক্স নর, রাইট, এক্স নর। তাহলে পি এক্সর কিউ হোল বার। তাহলে দেখো তো
আমরা বলছিলাম যে এক্স jar আর এক্স নটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন যদি প্রশ্নটা বলে নির্ণয়কৃত গেট দ্বারা বাস্তবায়ন, তার মানে কি বোঝাচ্ছে? ন্যান্ড দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড দ্বারা এক্স নর এর সার্কিট গুলো আমি আর ড্র করছি না, কারণ এটা তোমাদের অনেক ভালো করে করানো এবং যে নোটটা দেওয়া আছে ওইখানে ডিরেক্টলি সলিউশন দেওয়া আছে, আশা করা যায় সবাই ওটা দেখে নিতে পারবা। ওকে, তাহলে আমরা কোশ্চেন প্যাটার্ন গুলো জেনে গেলাম। এখন পরের প্রশ্নটা হচ্ছে যে স্যার, সব সময় কি আসলে যে লজিক গেটটা বাস্তবায়ন করতে বলবে এটা কি আসলে যে কোনো লজিক গেটেরই ইকুয়েশন হবে কিনা? ন্যান্ড অথবা নর দিয়ে যদি বাস্তবায়নের কথা বলে তাহলে তো ওটা অবশ্যই একটা সার্বজনীন গেট হবে, বাট বাকি যেটাকে বাস্তবায়ন করতে বলতেছে, যেমন এই টেবিলটা, এই টেবিলের মান আমার যে কোনো একটা লজিক গেটের ফাংশন হইতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। যেমন চলো আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবা। অথবা চলো এটা পরে আরেকটা টেবিল ড্র করে রাখছি। এইটা, এটা আমাদের কলেজের টেস্টের প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন কি ছিল সেটা আগে সলভ করি, তারপরে ঘয়েরটা বলতেছি। এটা নির্ণয় করলে বুঝতে পারবা। প্রথম প্রশ্নটা এরকম ছিল, সবাই একটু মনোযোগ দাও, যে উদ্দীপকের সত্যক সারণী 1 থেকে নির্ণয়কৃত ফাংশন সরল করে তার সার্কিট আঁকো। আরো যদি শর্ট করে বলি, উদ্দীপকের ট্রুথ টেবিলের ফাংশনের সরলীকৃত মানের সার্কিট আঁকো। এবার আমরা আমাদের মতো করে চিন্তা করি। বলছে যে বাবা এই ট্রুথ টেবিল থেকে ফাংশনটা বাইর করবি, করে সরল করবি, করে ফাইনাল যে লাইন থাকবে তার সার্কিটটা আঁকাই দিবি। সবাই ক্লিয়ার কিনা? প্রশ্নটা ক্লিয়ার কিনা বলো? আমরা এখনো ট্রুথ টেবিলেই পড়ে আছি, ট্রুথ টেবিল রিলেটেড প্রশ্নগুলো সলভ করাচ্ছি। ন্যান্ড এবং নর সংক্রান্ত প্রতিটা বোর্ডের প্রশ্ন যদি তোমরা সলভ করো, কম করে হলো 30টার উপরের প্রশ্ন হবে। তাহলে আমি এক ক্লাসে কি সবগুলো করানো সম্ভব? আমরা ন্যান্ড এবং নর সংক্রান্ত, দেখো আজকে ট্রুথ টেবিলে আছি, ফাংশন থেকেও প্রশ্ন হতে পারে, ফাংশনের সরলীকৃত মান নিয়ে প্রশ্ন হতে পারে, আবার কোনো একটা বড় একটা সার্কিট দেওয়া আছে সেখান থেকে ফাংশন বের করে সেটা ন্যান্ড বা নর দিয়ে বাস্তবায়ন হতে পারে। তা আমরা দেখি আজকে কয়টা ক্যাটাগরি শেষ করতে পারি। মোটামুটি দুটা ক্যাটাগরি শেষ করলেই হবে। সবগুলো প্রশ্ন আমরা সলভ করাবো না, বাট যে ক্যাটাগরির প্রশ্নগুলো সলভ করলে পরীক্ষা আমাদের কোনো সমস্যা হবে না, আমরা সেই ক্যাটাগরির গুলো করব। আশা করা যায় বুঝতে পারছো। চলো তাহলে এখান থেকে আমরা ফাংশনটা আগে বের করে নিই। তাহলে এখন আমরা যে ফাংশনটা বের করব, এটা সরল করার পরে দেখবা যেটা সরাসরি কোনো লজিক গেটের সমীকরণ না। মানে তোমরা যাতে পরীক্ষায় ভয় না পাও যে সারা জীবন তো পড়ে আসলাম কোনো না কোনো লজিক গেটের ফাংশন আসে, কিন্তু এখন দেখতেছি উলটপালট আসতেছে, তার মানে আমার মনে হয় ভুল হচ্ছে, বিষয়টা এরকম না। তাহলে ট্রুথ টেবিল থেকে যে ফাংশনটা বের হবে এটা একটা র্যান্ডম যে কোনো বুলিয়ান ফাংশন হতে পারে, অথবা স্যার যদি মনে করে যে না এটা আমি ডিরেক্টলি কোনো লজিক গেটের দিব সেটাও হতে পারে। তাহলে পি বার কিউ, লাস্টেরটা কি? 1 1, তাহলে পি কিউ, পি কিউ। ঠিক আছে, তাহলে এখন বলো কোন দুটার মধ্যে কমন নিব? লাস্টেরটা প্রথম দুইটাই হয়, এবার। প্রথম দুটা নিলেও হয়, লাস্টের দুটার থেকে নিলেও হয়, তাই না? হয় না? কিউ কমন নিলে হয়, একই জিনিস। ঠিক আছে, তাহলে পি বারটা নিয়ে ফেললাম। তাহলে এখানে আছে কিউ বার প্লাস কিউ। রাফি কি আছে নাকি ক্লাসে? রাফি আসো? খেয়াল করি নাই, ও তো ক্লাস করতে চাইলো। তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, পাশাপাশি রেকর্ড রেখে দিচ্ছি, হার্ড কপি ডকুমেন্ট আগেই দিয়ে দিছি বাবা। এর থেকে অ্যাজ এ টিচার হিসেবে আমার আর আসলে করার কোনো কিছু নাই। এরপরেও যদি তোমরা বাসায় পড়াশোনা না করো তাইলে কিন্তু বিপদ। আমি মোটামুটি 75 স্টুডেন্ট পড়াইছিলাম এবার, যারা এই আমাদের কলেজের আর কি, অন্য কলেজের বাদে, যারা এবার টেস্ট পরীক্ষা দিল। আমার সকল স্টুডেন্ট যে পাশ করছে বিষয়টা কিন্তু এরকম না, 5 থেকে 7 জনের মতো ফেল আছে। আবার হাইস্ট যে মেয়েটা পেয়েছে সে পেয়েছে 41। একই মানুষ পড়িয়েছি। তো এখন আমি পড়াইলে তো হবে না, নিজেদেরও তো বাসায় পড়াশোনা করা লাগবে। তো মাঝে মাঝে ওই যে তোমাদের বলি না যে এই যে তাবিজ গুলো দিলাম এগুলো নিয়ে যে বাসায় খালি গলায় ঝুলায় রেখে দিও না, মানে
বুক সেলফে রেখে দিও না, শুধু একটু পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, এটা মানে সবাই বুঝতেছো নাকি? আগের মতোই, ওই জন্য আর আমি কথা বলছি না। দেখো, তাহলে এখানে কি বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করলাম, কেমনে বুঝলাম? ছোট পদের বিপরীত টার্মটা দ্বিতীয় পদে আছে। তাহলে পি বার প্লাস পি, তাহলে এটা সমান 1 হয়ে গেল। তাহলে ফাইনালি থাকলো কি, পি বার প্লাস কিউ। সবাই বলো তো, এটা কি নির্দিষ্ট কোনো লজিক গেটের ফাংশন? পরিচিত মনে হচ্ছে এটা? হ্যাঁ স্যার। এটা কিন্তু কোনো লজিক গেটের ফাংশন না। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে ডিরেক্টলি কোনো লজিক গেটের ইকুয়েশন আসবে এরকম ম্যান্ডাটরি না, যে কোনো ফাংশন আসতে পারে। তাহলে এখন এটা কি বলছে? শেষ কিন্তু হয় নাই। বলছে উদ্দীপকের সত্যক সারণী থেকে নির্ণীত ফাংশন সরলীকৃত মানের সার্কিট। ফাংশন বের করলে এক, সরল করলে এক, সার্কিট আঁকাইলে এক। রিয়ালিটিটা বলি, যদি কোনো স্টুডেন্ট ফেল না করে তাহলে সচরাচর লাস্ট লাইনটা দেখে যদি দেখে সরল ঠিক আছে তাহলে মার্ক পায়, না হলে 0 দেওয়া হয়। এটা রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। এন্ড বলতে পারো কেন? বোর্ড পরীক্ষায় খাতা দেয় মিনিমাম 500 করে, 350-র নিচে কাউকে দেয় না যাদের এক্সপিরিয়েন্স কম। সময় দেয় মাত্র 14 ডেজ। অ্যান্ড টিচাররা কলেজ করার পরে নিজেদের এক্সট্রা ক্লাস থাকে, এগুলোর পরে আবার বোর্ডের খাতা যখন দেখবে, এত লাইন বাই লাইন দেখার আসলে 14 দিনে সম্ভব হয় না। তো যার কারণে আমরা চেষ্টা করব পারফেক্টলি করার, মানে ভালো স্টুডেন্টের জন্য মার্ক বাড়ে না, ফেল করতে গেলে তখন দেখে যে না সমীকরণটা ঠিকঠাক মতো বের করছিল, তাহলে এটার জন্য মার্ক দিয়ে দিই। এটা ছোট সার্কিট, তাই আমরা হরিজন্টালি তারগুলো নিয়ে সার্কিট ড্র করলাম। তোমরা চাইলে এটা ভার্টিক্যালি তারগুলো নিয়ে ড্র করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে রিস্ক কোথায় সেটা একটু বলি। সরল যদি ভুল হয় তাহলে বলো তো সার্কিট ভুল হবে না? সরলীকৃত মানেরই তো সার্কিট আঁকাবা, সরলে যদি ভুল যায় তাহলে কিন্তু পুরোটাই শেষ। এই জন্য সরলের উপরে আরেকদিন একটা ক্লাস নিব, অনেকদিন আগে নিছিলাম তো, অনেকে বড় সরলগুলো হয়তো ভুলে যেতে পারো, একটা ক্লাস আমরা নিব। আচ্ছা, এটা ছিল গ নাম্বার প্রশ্ন। এবার আসো ঘয়ের প্রশ্ন। মানটা কত ছিল একটু মাথায় রাখো, পি বার প্লাস কিউ। এটা ছিল আমাদের ফাইনাল সরলীকৃত মান। এখান থেকে প্রশ্নটা দুই ধরনের হতে পারে। দেখো, ঘ নম্বর প্রশ্নটা বলছিল উদ্দীপকের ট্রুথ টেবিলের সরলীকৃত মান ন্যান্ড অথবা নর দিয়ে বাস্তবায়ন করো। কি বলা আছে? ন্যান্ড অথবা নর। অথবা এই প্রশ্নটা আর একটু ঘোরায় আসতে পারে, আমি একটু বলি। মনির স্যার একবার দিয়েছিল যে কোনো একটা সার্বজনীন গেট ব্যবহার করে, আর আমি একবার পরীক্ষায় দিয়েছিলাম এক জাতীয় গেট ব্যবহার করে। ন্যান নর সার্বজনীন কোনো কিছুই বলি নাই। আমার প্রশ্নটা ছিল এরকম, এই যে তানজির বলে যে স্যার আপনি কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ বা প্রশ্ন পছন্দ করেন, তানজির আর আরাফাত মনে হয় বলছিল। এই যে বলে দিলাম যে আমি কিভাবে প্যাচ লাগায় দিতে পারি। পরীক্ষায় কি বলা আছে একটু ভালোভাবে খেয়াল করে দেখো। উদ্দীপকের ট্রুথ টেবিলের সরলীকৃত যে মানটা পাওয়া গেছে এক জাতীয় গেট ব্যবহার করে। এক জাতীয় গেট মানে কি, সবগুলো গেট দেখতে একই রকম হবে। তার মানে হয় সবই ন্যান্ড অথবা সবই নর। তাহলে আমরা যদি এন বলতে পারো স্যার এক জাতীয় গেট বলতে সবই যদি নট অথবা সবই এন্ড দিয়ে করি, তো সেগুলো তো সার্বজনীন গেট না, তুমি চাইলেই করতে পারবা না। কাকতালীয় ভাবে দু একটা মিলতে পারে, সব ইকুয়েশন মিলবে না। এক জাতীয় গেট মানে আমি যে সার্কিটটা ড্র করব সেখানে আর অন্য কোনো লজিক গেট থাকা যাবে না। যদি সাপোজ এক্স নামে একটা গেট ব্যবহার করেছি, তাহলে সবই এক্স গেট দিয়ে করতে হবে। তাহলে সহজভাবে চিন্তা এভাবে করবা যে এক জাতীয় গেট মানে সবই একই ধরনের গেট দিয়ে করব। তো এরকম গেট বলতে আসলে সার্বজনীন গেট, কারণ সার্বজনীন গেট দিয়েই যে কোনো বুলিয়ান ফাংশন বাস্তবায়ন করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমত এটা ধরো ন্যান্ড দিয়ে করি। তাহলে এই ইকুয়েশনটা ন্যান্ড ফরম্যাটে নিয়ে যেতে গেলে আমাদের শত্রুটাকে এই ইকুয়েশনের বলো তো। এই ইকুয়েশন থেকে কোনটা ফার্স্টলি অমিট করা প্লাস। উচিত? প্লাস। তাহলে প্লাসটাকে অমিট করার জন্য ডিমরগানসের ল অ্যাপ্লাই করতে হবে। ডিমরগানের ল অ্যাপ্লাই করতে গেলে মাথার উপরে একটা বার লাগে। বার যদি সমীকরণে না থাকে তাহলে বাইরে থেকে যখন নিয়ে আসবো তখন দুটা করে নিয়ে আসবো, নিশ্চয়ই এটা সবার মনে আছে। তাহলে এবার পি এর উপরে একটা বার আগে থেকে ছিল বাই বর্ড,
আর ডিমর্গানস ল অনুসারে আরেকটা আসলো, মাঝখানের প্লাস হয়ে গেল গুণ, দ্যাট মিনস এন্ড অপারেশন হয়ে গেল, আর কি এর উপরে একটা বার গেল, দেন মাথার উপরে আরেকটা বার আসলো। সবাই কি বুঝতেছো? এখন কেউ যদি মনে করো যে স্যার আমি এই সমীকরণ থেকেই ন্যান দিয়ে বাস্তবায়ন করতে চাই, এটাও করা যাবে। কারণটা কি? ইকুয়েশনে আমার লাগবে ন্যান দিয়ে বাস্তবায়ন করতে গেলে গুণ এবং বার। অবশ্যই এই ইকুয়েশনে গুণ এবং বার আছে, কোনো প্লাস নাই। তাহলে যেটা মাত্র আসছে এটা দিয়েও করতে পারো। আর আরেক লাইন যদি সূত্র অ্যাপ্লাই করো, পি ডাবল বার ইকুয়াল টু পি, দেন এখানে কিউ বার, এরপরে মাথার উপরে বার, তাহলে তোমার লজিক গেট কম লাগবে। কারণ এখানে বার কয়টা? দুইটা, তাহলে দুইটা ন্যান্ড গেটে হয়ে যাবে। আর উপরেরটাতে বার কয়টা? চারটা, তাহলে চারটা ন্যান্ড গেট লাগবে। কোনটা দিয়ে করে দিব বলো? আনিকা বলবে দুটাই করে দেন দেখি, নাকি দুটাই করে দিব? আগে করেন ছো- স্যার। আগে ছোটটা করে নি, আগে ছোটটা করে নি দেখো, তারপরে এটা দেখাচ্ছি। তাহলে প্রথমে হলো কি এর উপরে বার, তাহলে কি এর উপরে বার যেহেতু, তাহলে এখানে আগে একটা ন্যান্ড গেট নিলাম। তাহলে কি এর উপরে বার, তাহলে বারের নিচে যেই চলক থাকে সংযোগ আসে সেখান থেকে, সহজ নিয়ম। তাহলে NAND গেট মিনিমাম ইনপুট পাই দুইটা, পেয়েছে কয়টা? একটা পেয়েছে, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে দিতে হবে। আশা করা যায় সবার মনে আছে। এবার মাথার উপরে আরেকটা বার থেকে গেল, তাহলে আবার আরেকটা NAND গেট নিয়ে আসতে হবে। মাউস দিয়ে ড্র করতেছি তো ভালো হচ্ছে না খুব একটা, দেখো আমার কাছে কিন্তু কোনো ট্যাব নেই। আমি তোমাদের যে সার্কিট গুলো ড্র করতেছি, যা লিখতেছি সবই কিন্তু মাউস দিয়ে লিখতেছি। আচ্ছা তাহলে বলো, এই বড় বারের জন্য ন্যান্ড গেট নিয়ে আসলাম। এই বড় বারের নিচে আছে কে কে? একটা হলো কিউ বার, তাহলে কিউ বার থেকে একটা কানেকশন আসলো। আরেকটা কই থেকে আসবে? আরেকটা আসবে হলো পি থেকে। তোমরা চাইলে ভার্টিক্যালি লাইনগুলো নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এইটা হলো অ্যান্সার, এইটা হলো অ্যান্সার। তাহলে এটা গেল হচ্ছে এই ইকুয়েশনে। তোমরা যদি মনে করো যে স্যার এটা দিয়ে ড্র করা যাবে কিনা, অবশ্যই করা যাবে, কারণ এটাও ন্যান্ড ফরম্যাটে আছে। তাহলে আমরা একটা কাজ করি, চলো ওইটার জন্য একটু করে দেখাই তোমাদের। তাহলে এবার আমি একটু ভার্টিক্যালি নেই, পি নিলাম, তারপরে কিউ নিলাম। তাহলে ওই লাইনে পি এর ওপর ডাবল বার আছে, তাহলে ওইটুকুর জন্যই দুটা ন্যান্ড গেট লাগবে। পি বারের জন্য একটা, তার মাথার উপরে আরেকটা বার আছে তার জন্য আরেকটা, তাহলে পি বার। তাহলে কানেকশন কই থেকে আসবে? পি থেকে আসবে। তাহলে মিনিমাম কানেকশন ন্যান্ড গেট পাইতে হবে দুইটা, পেয়েছে একটা, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। সেম ভাবে পি বারের উপরে আবার আরেকটা বার ছিল, তাহলে আমি পি বারের উপরে যে বারটা আছে এটার জন্য ন্যান্ড গেটটা নিয়েছি। তাহলে কানেকশন এবার আসবে কই থেকে? একটা পি বার থেকে। একটা ইনপুট পেয়েছে তাই দুটা করে দিলাম। এবার আসো কিউ বার, কিউ বারের জন্য আরেকটা ন্যান্ড গেট নিলাম। তাহলে কিউ বার যদি হয় তাহলে কানেকশনটা কই থেকে আসবে? কিউ থেকে এসে দুই ভাগে ভাগ হবে। লাস্টলি আর একটা বার থেকে গেল, তাহলে আরেকটা ন্যান্ড গেট আসবে, আরেকটা ন্যান্ড গেট আসবে। রোজার দিন লিঙ্ক যদি কেটে যায় তাহলে আজকে আর জয়েন করার দরকার নেই, যেটুকু পড়াচ্ছি এটুকুই পড়ো আজকে। তাহলে এখানে হচ্ছে কিউ বার, কোথায় থেকে কানেকশনটা আসবে? পি ডাবল বার এখান থেকে আসবে, আরেকটা আসবে কিউ বার থেকে। সবাই বুঝেছো? জি স্যার। অ্যান্সার একই হবে, জাস্ট এখানে লজিক গেটের সংখ্যাটা বেড়ে যাবে। আচ্ছা, এবার যদি ধরো আমাদের ন্যান্ড দিয়ে না বলে যদি পরীক্ষায় নর দিয়েই করতে বলতো এক্স্যাক্টলি, তাহলে আমরা কি করতাম, তাই না? এই কোয়েশ্চেনটা যদি বলা হতো যে নর ফরম্যাটে নিয়ে যেতে হবে, তাহলে নর ফরম্যাটে গেলে সহজ। কেন জানো? নরে তো প্লাস লাগেই, তাহলে প্লাসটাকে তো আর অমিট করার দরকার হচ্ছে না। শুধু এখানে ল্যাকিংসটা কি কে বলতে পারবা? স্যার বার। এখানে নর দিয়ে করতে গেলে প্লাস এবং বার লাগে, তাহলে এখানে বারটা নাই, নিয়ে আসলাম, বেশি হয়ে গেল তাই মাথার উপরে আরেকটা নিলাম। তাহলে আরাফাত কিন্তু সেদিন বলছিল যে এই বার কি অ্যাপ্লাই করে দিব কিনা, করে দিলে কি হয়ে যাবে? ওই প্লাস চিহ্ন তো গুণ হয়ে যাবে, তাইলে আর অ্যাপ্লাই করা যাবে না। এখন যেটা আসছে
এটারই সার্কিট ড্র করতে হবে। তাহলে এখন দেখো, পি আর কিউ নিলাম, নেওয়ার পরে পি এর ওপর বার, তাহলে এবার একটা নর গেট নিলাম। নর গেট নিলাম, কোথায় থেকে কানেকশনটা আসবে? পি বার থেকে পি আসবে। তাহলে পি বার থেকে এসে একটা ইনপুট পেয়েছে, তাহলে দুই ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, এবার আসো, পি বার প্লাস কিউ, পি বার প্লাস কিউ, তাহলে পি বার প্লাস কিউ তার উপরে বার, পি বার প্লাস কিউ তার উপরে বার, তাহলে কানেকশনটা কই থেকে আসবে? একটা আসবে পি বার থেকে, আর একটা আসবে কিউ থেকে। ফাইনালি আরেকটা বার থেকে গেল, তাহলে আরেকটা নর গেট নিয়ে আসবো। ফাইনাল মানটা যদি ফাংশনের মান দেওয়া থাকে, এটা লিখলে আর অত বড় ফাংশন লেখা লাগবে না। তাহলে একটা বার এখান থেকে দাগ গেল, এটা যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। সবাই বুঝেছো? জি এটা স্যার। টেস্টের প্রশ্ন। এটা সম্ভবত 25 ব্যাচ, 25 ব্যাচের টেস্টের প্রশ্ন ছিল এটা। আচ্ছা, এখন প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। এই প্রশ্নটা আমি আরেকটা ক্যাটাগরি বলে দেই, তাহলে আমাদের ট্রুথ টেবিলের মানে ক্যাটাগরিটা শেষ হবে। ধরো এই ফাংশনটা প্রথমত আসছিল কি? প্রথমত আসছিল পি বার কিউ বার। প্রশ্নের ক্যাটাগরিটা পরে বলে আগে সমীকরণটা লিখি। পরেরটা কি ছিল? এই যে দুটা ওয়ান, এরপরে ছিল পি বার কিউ, পি বার কিউ ছিল। দেন কি ছিল? পি কিউ বার। এই পি কিউ বার, কেন ও এই যে ওয়ান ওয়ান পি কিউ, জি পি স্যার। কিউ। পরীক্ষায় প্রশ্নটা যদি এরকম ভাবে আসে যে উদ্দীপকের ট্রুথ টেবিল থেকে নির্ণয়কৃত ফাংশন ন্যান্ড অথবা নর দিয়ে বাস্তবায়ন করো, তোমাকে কি কোথাও বলা আছে যে সরলীকৃত মান ন্যান্ড বা নর দিয়ে বাস্তবায়ন করো? বলা না। আছে যে সমীকরণটা নির্ণয় হবে এটাই ন্যান্ড বা নর দিয়ে বাস্তবায়ন করো। তাহলে কিন্তু আর মাতব্বরি করে সরল করে করা যাবে না, তাইলে কিন্তু জিরো দিবে। অথবা প্রশ্নে কোনো কোনো সময় সরাসরি উল্লেখ করে দেওয়াই থাকে যে উদ্দীপকের ট্রুথ টেবিল থেকে নির্ণয়কৃত ফাংশন সরলীকরণ ব্যতীত ন্যান্ড দিয়ে অথবা নর দিয়ে বাস্তবায়ন করো। সরলীকরণ ব্যতীত মানে এটাকে সরল করে ছোট করা যাবে না, যা আসছে এটাই ন্যান্ড বা নর ফরম্যাটে নিয়ে যেতে যতটুকু কাজ করতে হবে শুধুমাত্র ওইটুকু করতে হবে। বুঝতে পারছো না? পারো না? সবাই বুঝেছো? জি ধরো এটা স্যার। ন্যান্ড দিয়ে করতে বললো, এটা ন্যান্ড দিয়ে করতে বললো, তাহলে কি করবা? এটা যদি সার্কিটটা তোমরা পারবা, আমি জাস্ট প্রসিডিওরটা দেখাই দিই। দুটা বার নিয়ে ফেললাম, কেন বার নিলাম এটা তো বুঝেছো? কারণ ওই যে মাঝখানের প্লাসটাকে গুণ বানাইতে হবে, মাঝখানের প্লাসটাকে গুণ বানাইতে হবে। এখানে ধরো পি বার কিউ যা আছে, এটাতে ভেজাল কম, কারণ কি জানো, বাকি পদগুলো অলরেডি গুণ অবস্থায় আছে। তার মানে একটা অপারেশন তো অলরেডি সাস্টেইন করতেছে। যদি এদের মাঝখানে প্লাস থাকতো তাইলে আবার আলাদা আলাদা বার নিয়ে ভেজালটা বেশি বাড়তো। তাহলে পি বার কিউ বার, এই টোটাল পদটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটার মাথার উপরে একটা বার আসলে অ্যাকর্ডিং টু ডিমর্গানস ল, সেম ভাবে পি বার কিউ, এটার উপরে একটা বার আসলো, দেন পি কিউ, এটার উপরে একটা বার আসলো, আর মাথার উপরে আরেকটা বার কিন্তু থেকে গেছে, ওই যে যেটা পাপ করার জন্য উপরে নিছিলাম আমরা, এটা। বলো ইকুয়েশনে বার কয়টা? ফাইনাল ইকুয়েশনে কয়টা বার? 7টা। 7টা। তাহলে 7টা ন্যান্ড গেট দিয়ে করলেও হবে। তবে দেখো একই রকম বার কয় জায়গায় আছে? পি বার আছে দুই জায়গায়। তাহলে পি বারের কাজটা একবার করলে হয়ে যাবে, হয় 7টা নিয়ে করতে হবে, আর না হলে 6টা নিয়ে করতে হবে। সবাই বুঝেছো? জি এই জন্য স্যার। আমরা প্রথম দিন বলছিলাম যতটা বার ততটা ন্যান্ড অথবা নর গেট, অথবা তার থেকে কম। তার থেকে কম কথাটা কেন বলছিলাম? এই যে এই ধরনের প্রবলেমের জন্য, যে পি বারটা দুই জায়গায় আছে, তাহলে এক জায়গায় ড্র করলেই হবে। তুমি যদি মনে করো আলাদা জায়গায় ড্র করবা, তাও কোনো সমস্যা নাই।
সেম ভাবে যদি নর দিয়ে এটা করতে বলে তাহলে ইকুয়েশনটা তোমরা একটু করে নিও তো বাসায়। নর দিয়ে করতে বললে একটু ঝামেলা আছে, কি করতে হবে জানো? এই যে এখানে দুটা বার নিতে হবে, এখানে দুটা বার নিতে হবে, এইখানে দুইটা বার নিতে হবে। দেন যখন এটা কনভার্ট হয়ে যাবে তখন এই প্লাস গুলোর উপরে কিন্তু বার নাই, তখন আবার